সবাইকে অভিবাদন। আজকের পাঠে আমরা নিরাপত্তার মান, প্রোটোকল ও প্রাথমিক চিকিৎসা কভার করব এবং পেশাগত বিপদের ক্ষেত্রে যে সতর্কতা অবলম্বন করা যেতে পারে সেগুলো জেনে নেব। উদ্দেশ্য: এই পাঠের শেষে আপনি সক্ষম হবেন প্রাথমিক চিকিৎসা পরিচালনা করতে, শ্বাস সঞ্চালনাকে বৃদ্ধি করতে এবং রক্তপাতে চিকিৎসা করতে, একটি উপযুক্ত অগ্নি নির্বাপক যন্ত্র নির্বাচন করতে এবং আগুন নেভানোর জন্য এটি ব্যবহার করতে, ব্যক্তিগত প্রতিরক্ষামূলক ডিভাইস শনাক্ত করতে। প্রাথমিক চিকিৎসা পদ্ধতি শেখাটা জরুরি, যেমন শ্বাস সঞ্চালনাকে বৃদ্ধি করা এবং আঘাতের ক্ষেত্রে রক্তপাত বন্ধ করা। কৃত্রিম শ্বসন পরিচালনা করার জন্য ব্যক্তিদের পোশাক ঢিলা করুন যাতে এটি শ্বাস প্রশ্বাসে হস্তক্ষেপ না করে। ব্যক্তির মুখে কোনো উপাদান থাকলে সেটি সরান এবং মুখ খোলা রাখুন। ব্যক্তিকে সমতল জায়গায় শুইয়ে দিন। বেশি দেরি না করে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেওয়া শুরু করুন। আরও আঘাত এড়াতে আকস্মিক নড়াচড়া থেকে বিরত রাখুন। অবিলম্বে একজন ডাক্তারকে খবর পাঠান। আসুন নেলসনস আর্ম ব্যবহার করে ব্যক্তিকে পুনরুজ্জীবিত করার জন্য ব্যাক প্রেশার উত্তোলন পদ্ধতিটি জেনে নিন। রোগীর মুখ নিচের দিকে রাখুন এবং হাত ভাঁজ করুন। তাদের মাথা তাদের হাতের তালুতে রাখুন। তাদের হাতের কাছে হাঁটু গেড়ে নিন। আপনার হাত তাদের পিঠে ও বগলের বাইরে রাখুন। আঙুলগুলি নিচের দিকে ছড়িয়ে দিন এবং বুড়ো আঙুল স্পর্শ করুন। রক ফরওয়ার্ড: আপনার বাহু সোজা রেখে রোগীর পিঠে চাপ দিয়ে তাদের ফুসফুস থেকে বাতাস বের করে দিন। আপনার হাতগুলি রোগীর বাহু বরাবর স্লাইড করে পিছনের দিকে সিঙ্ক্রোনাইজ করুন। তাদের উপরের বাহুটি কনুইয়ের ঠিক ওপরে আঁকড়ে ধরুন। পিছনের দিকে রক চালিয়ে যান। রক ব্যাক: রোগীর হাত আপনার দিকে তুলুন যতক্ষণ না আপনি তাদের কাঁধের টান অনুভব করেন। তারপরে তাদের বাহু নিচু করুন এবং হাতগুলিকে প্রাথমিক অবস্থানে ফিরিয়ে দিন। রোগীর স্বাভাবিকভাবে শ্বাস নিতে শুরু না হওয়া পর্যন্ত কৃত্রিম শ্বাস প্রশ্বাস চালিয়ে যান। কিছু ক্ষেত্রে এটির জন্য দীর্ঘ সময় লাগতে পারে। রোগী স্বাভাবিক না হলে একটি কম্বল, গরম জলের বোতল বা উষ্ণ কিছু দিয়ে তাকে উষ্ণ রাখুন। তাদের হৃৎপিণ্ডের দিকে তাদের বাহু এবং পায়ের অভ্যন্তরীণ স্ট্রোক করে সঞ্চালনকে উদ্দীপিত করুন। রোগীকে শুয়ে রাখুন এবং নড়াচড়া করতে দেবেন না। বুকে বা পেটে আঘাত থাকলে নেলসনের আর্ম লিফট ব্যাক প্রেশার পদ্ধতিটি এড়িয়ে চলুন। সম্পূর্ণরূপে সচেতন না হওয়া পর্যন্ত উদ্দীপক দেবেন না। আসুন আমরা সেফারের পদ্ধতি ব্যবহার করে রোগীকে পুনরুজ্জীবিত করতে শিখি। রোগীকে উপুর করে রাখুন। এক হাত সামনের দিকে প্রসারিত করুন, অন্য হাত কনুইয়ের দিকে বাঁকান। মুখ অন্যদিকে ঘুরিয়ে রাখুন এবং তাদের হাত বা বাহুর ওপর বিশ্রামে রাখুন। রোগীকে হাঁটু গেড়ে বসান। আপনার হাঁটুর মাঝখানে তাদের উরু, আপনার আঙুল এবং বুড়ো আঙুলগুলি রাখুন যেমন দেখানো হচ্ছে। হাত সোজা করে ধরে ধীরে ধীরে সামনের দিকে দোলান। ধীরে ধীরে আপনার শরীরের ওজন রোগীর নিচের পাঁজরের ওপর প্রয়োগ করুন যাতে ফুসফুস থেকে বাতাস বের হয়। এখন পিছনের দিকে দোলান। অবিলম্বে রোগীর শরীর থেকে চাপ কমিয়ে তাদের ফুসফুসটি বাতাসে ভর্তি হতে দিন। 2 সেকেন্ড পর আবার সামনের দিকে সুইং করুন এবং একইভাবে প্রতি মিনিটে 12 থেকে 15 বার প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করুন। কৃত্রিম শ্বাস প্রশ্বাস চালিয়ে যান যতক্ষণ না রোগী স্বাভাবিকভাবে শ্বাস নিতে শুরু করে। রোগীর বুকে এবং পেটে আঘাতের ক্ষেত্রে এই পদ্ধতিটি ব্যবহার করবেন না। আসুন আমরা মাউথ টু মাউথ পদ্ধতিতে রোগীকে পুনরুজ্জীবিত করি। রোগীকে চিৎ করে শুয়ে দিন। তারপর তাদের কাঁধের নিচে পোশাকের একটি রোল রাখুন যাতে তাদের মাথা পিছনে কাত হয় আর চিবুকটি সোজা ওপরের দিকে নির্দেশ করে। রোগীর চোয়ালটি আঁকড়ে ধরুন। নিচের দাঁতগুলি ওপরের দাঁতের চেয়ে বেশি না হওয়া পর্যন্ত এটিকে তুলুন বা আপনার আঙুলগুলি তাদের কানের লতির কাছে রাখুন এবং ওপরের দিকে টানুন। কৃত্রিম শ্বাস প্রশ্বাসের সময় জিহ্বা যাতে বাতাস চলাচলে বাধা না দেয় তার জন্য চোয়ালের অবস্থান বজায় রাখুন। একটি গভীর শ্বাস নিন এবং আপনার মুখটি আক্রান্ত ব্যক্তির মুখের ওপরে রাখুন যাতে বায়ুরোধী যোগাযোগ হয়। বুড়ো আঙুল এবং তর্জনী দিয়ে রোগীর নাকটি চিমটে ধরুন। যদি প্রয়োজন হয় তবে মুখের মধ্যে একটি ছিদ্রযুক্ত কাপড় ব্যবহার করুন। কোনো শিশুর ক্ষেত্রে আপনার মুখ বা নাক ঢেকে রাখুন। শ্বাস না ওঠা পর্যন্ত রোগীর মুখে ফু দিন। আপনার মুখটি সরান এবং নাকের ওপর চেপে ধরুন। তাদের শ্বাস ছাড়তে দিন। তাজা বাতাসে শ্বাস নিতে দিন। প্রথম 8 থেকে 10টি শ্বাস দ্রুত হওয়া উচিত। তারপর প্রতি মিনিটে প্রায় 12 বার এবং একটি শিশুর ক্ষেত্রে 20 বার হওয়া উচিত। যদি বাতাসে ফু দিতে না পারেন তাহলে রোগীর মাথা, চোয়ালের অবস্থান এবং বাধা পাওয়ার জন্য মুখ পরীক্ষা করুন। জোর করে আবার চেষ্টা করুন। যদি শ্বাস এখনো ওপরে না ওঠে তবে রোগীর মুখটি নিচের দিকে ঘুরিয়ে দিন। কোনো বাধা অপসারণের জন্য তীব্রভাবে পিছনে আঘাত করুন। যদি বায়ু পেটে প্রবেশ করে তবে শ্বাস ছাড়ার সময় হালকাভাবে চাপ দিন যাতে বাতাস বের হয়।
আসুন আমরা মাউথ টু নোজ পদ্ধতিতে রোগীকে পুনরুজ্জীবিত করি। এই পদ্ধতিটি তখন ব্যবহার করুন যখন রোগীর মুখ খুলবে না বা কোনো বাধা রয়েছে যা পরিষ্কার করা যাবে না। রোগীর ঠোঁট বন্ধ রাখতে এক হাত ব্যবহার করুন। রোগীর নাকের চারপাশে আপনার ঠোঁট বন্ধ করুন এবং সেগুলিতে শ্বাস দিন। রোগীর শ্বাস ওঠে এবং পড়ে কিনা তা পরীক্ষা করুন। এই অনুশীলনটি প্রতি মিনিটে 10 থেকে 15 বার পুনরাবৃত্তি করুন যতক্ষণ না রোগী সাড়া দেয়। ডাক্তার না আসা পর্যন্ত এটি চালিয়ে যান। আসুন কার্ডিওপালমোনারি রিসাসিটেশন ব্যবহার করে কার্ডিয়াক অ্যারেস্টের অধীনে থাকা একজন রোগীকে পুনরুজ্জীবিত করতে শিখি। কার্ডিয়াক অ্যারেস্টের ক্ষেত্রে যেখানে হৃৎপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে গেছে সেখানে অবিলম্বে ব্যবস্থা নেওয়া গুরুত্বপূর্ণ। রোগী কার্ডিয়াক অ্যারেস্টের অধীনে আছে কিনা তা দ্রুত পরীক্ষা করুন। এটি ঘাড়ে নাড়ির অনুপস্থিতি, ঠোঁটের চারপাশে নীল রং এবং একটি ব্যাপকভাবে প্রসারিত পাপিল দ্বারা নিশ্চিত করা যেতে পারে। রোগীকে তাদের চিৎ করে একটি শক্ত পৃষ্ঠের ওপরে শুইয়ে দিন এবং বুকের দিকে মুখ করে হাঁটু গেড়ে রাখুন এবং স্তনের হাড়ের নিচের অংশটি শনাক্ত করুন। এক হাতের তালু নিচের স্তনের হাড়ের মাঝখানে রাখুন, আঙুলগুলি পাঁজর থেকে দূরে রাখুন। অন্য হাত দিয়ে তালু ঢেকে রাখুন এবং আঙুলগুলিকে একত্রে লক করুন। 4. আপনার বাহু সোজা রেখে স্তনের হাড়ের নিচের অংশে চাপ দিন, তারপর চাপ ছেড়ে দিন। এই পদক্ষেপটি পুনরাবৃত্তি করুন 15 বার, প্রতি সেকেন্ডে অন্তত একবার করে। কার্ডিয়াক পালস পরীক্ষা করুন। মাউথ টু মাউথ পদ্ধতিতে আবার 2 বার শ্বাস দেওয়ার জন্য রোগীর মুখের দিকে ফিরে যান। হৃৎপিণ্ডের আরও 15টি সংকোচন চালিয়ে যান এবং তারপরে মাউথ টু মাউথ পদ্ধতিতে আবার 2 বার শ্বাস দিন এবং ঘন ঘন বিরতিতে নাড়ি পরীক্ষা করুন। তাড়াতাড়ি হৃৎস্পন্দন ফিরে আসলে অবিলম্বে সংকোচন বন্ধ করুন, কিন্তু স্বাভাবিক শ্বাস সম্পূর্ণরূপে পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত মাউথ টু মাউথ পদ্ধতিটি চালিয়ে যান। রোগীকে পুনরুদ্ধারের অবস্থানে রাখুন, নিশ্চিত করুন যে তারা উষ্ণ রয়েছে এবং তারপর দ্রুত চিকিৎসার সহায়তা পান। আসুন আমরা একজন রক্তপাতের রোগীর চিকিৎসা করা শিখি। রক্তপাতের অবস্থান নির্ধারণ করুন। যদি সম্ভব হয় তবে আহত স্থানটিকে হার্টের ওপরে উন্নীত করুন। একটি জীবাণুমুক্ত কাপড় ব্যবহার করে রক্তপাতের জায়গায় সরাসরি চাপ প্রয়োগ করুন। 5 সেকেন্ডের জন্য চাপ দিন। রক্তপাত বন্ধ হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখুন এবং আরও 15 মিনিটের জন্য চাপ প্রয়োগ করতে থাকুন। ক্ষত পরিষ্কার করুন এবং একটি প্যাড দিয়ে ব্যান্ডেজ করুন। রোগীকে চিকিৎসার জন্য পরামর্শ দিন। এই বিভাগে আমরা অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করা শিখব। আপনি আগুন লক্ষ্য করলে আগুন আগুন চিৎকার করে আপনার চারপাশের লোকদের সতর্ক করুন। ফায়ার সার্ভিসকে অবহিত করুন বা অবিলম্বে জানানোর ব্যবস্থা করুন। জরুরি প্রস্থান খুলুন এবং সবাইকে সেখান থেকে সরে যেতে বলুন। বৈদ্যুতিক পাওয়ার সাপ্লাই বন্ধ রাখুন। আগুনের ধরন বিশ্লেষণ ও চিহ্নিত করুন। একটি কার্বন ডাই অক্সাইড অগ্নি নির্বাপক নির্বাচন করুন। কার্বন ডাই অক্সাইড অগ্নি নির্বাপক যন্ত্রটি শনাক্ত করুন এবং তুলে নিন। এর মেয়াদ শেষ হওয়ার তারিখ চেক করুন। শিল ভাঙুন। হ্যান্ডেল থেকে সেফটি পিনটি টানুন। এজেন্টকে ডিসচার্জ করতে হ্যান্ডেল লিভারটি ধীরে ধীরে চেপে ধরুন। আগুন নিভে না যাওয়া পর্যন্ত জ্বালানির আগুনের ওপরে প্রায় 15 সেন্টিমিটার পাশ থেকে ঝাড়ু দিন। মনে রাখবেন PASS এর কথা। এটি অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করতে সাহায্য করবে। P পিন টানের জন্য, A আগুনের গোড়ায় লক্ষ্য করার জন্য, S লিভার চেপে ধরার জন্য, S পাশ থেকে ঝাড়ু দেওয়ার জন্য। আসুন শরীরের বিভিন্ন অংশের সুরক্ষার জন্য ব্যবহৃত প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জামগুলিকে শনাক্ত করি। নিরাপত্তা জুতো পা রক্ষা করার জন্য, শরীর রক্ষা করার জন্য নিরাপত্তা পোশাক, মাথা রক্ষা করার জন্য নিরাপত্তা হেলমেট, হাত রক্ষা করার জন্য নিরাপত্তা গ্লাভস, ফুসফুস রক্ষা করার জন্য নিরাপত্তা মাস্ক, চোখ রক্ষা করার জন্য নিরাপত্তা চশমা, শ্রবণ শক্তি রক্ষা করার জন্য কানের ইয়ারমাপস, পড়ে যাওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য হার্নেস, দৃশ্যমানতা উন্নত করতে নিরাপত্তা জ্যাকেট। রিক্যাপ: এই পাঠে আমরা শিখেছি প্রাথমিক চিকিৎসা পরিচালনা করতে, শ্বাস সঞ্চালনাকে বৃদ্ধি করতে এবং রক্তপাতের চিকিৎসা করতে, একটি উপযুক্ত অগ্নি নির্বাপক যন্ত্র নির্বাচন করতে এবং আগুন নেভানোর জন্য এটি ব্যবহার করতে, ব্যক্তিগত প্রতিরক্ষামূলক ডিভাইস শনাক্ত করে। আমি আশা করি এই ভিডিওটি আপনি পরিষ্কার বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।